একটা সিক্রেট মিশনে কনস্টেবল সুরিয়াকে পাঠানো হয় শ্রীলঙ্কায়। যে মিশনে তাকে সাহায্য করবে ডক্টর অনুরাধা। আর এই মিশনে এসেই সে খুঁজে পায় প্রায় 18 বছর আগে হারিয়ে যাওয়া তার বড় ভাইকে। এবার সে তার ভাই এবং তার পরিবারকে দেশে ফিরিয়ে আনতে চায়। তবে এখানেই ঘটে বিপত্তি। এক ভয়ঙ্কর মাফিয়া চক্রের মধ্যে ফেসে যায় তারা। সুরিয়া কি পারবে এই চক্রের হাত থেকে তার ভাই এবং পরিবারকে বাঁচাতে এবং নিজ দেশে ফিরিয়ে আনতে, নাকি নিজেই ফেসে যাবে শ্রীলঙ্কার ওই দ্বীপে? সেটাই দেখব আজকের গল্প কিংডমে। শুরুতেই আমরা 1920 সালের দৃশ্য দেখতে পাই। জায়গাটা ছিল শ্রীকাকুলাম নদীর তীর। সেখানে একদল গুহাবাসী ছিল। বলা যায় সেখানকার ট্রাইবেরা তাদের বাসস্থানের পাশেই একটা গুপ্তধনের খোঁজ পেয়েছিল ইংরেজরা। সেই সময় ইংরেজদেরই শাসন চলছিল। সেই গুপ্তধন পাওয়ার জন্য ইংরেজরাই গুহাবাসীদের হত্যা করতে চাইছিল। গুহাবাসীর কেউ তো ইংরেজদের এই আধুনিক যন্ত্রপাতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসী করতে পারছিল না। কিন্তু তাদের গোষ্ঠী থেকে একজন পুরুষ যে ইংরেজদের বিরুদ্ধে যাওয়ার সাহস দেখিয়েছিল, তার এই সাহস দেখে গোষ্ঠীর প্রবীণ ব্যক্তিগণ তাকে গোষ্ঠীর প্রধান বানিয়ে দেয়। তারপর তার নেতৃত্বেই মহিলা, বৃদ্ধ ও শিশুদের মাঝে রেখে সাহসী ও শক্তিশালীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য গুহা থেকে বের হয়ে আসে। এই গুহাবাসীদের কাছে তো অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল না, তাই তারা তীর ধনুক দিয়েই লড়াই করছিল। কিন্তু ইংরেজরা তো বন্দুক আর পেট্রোল বোমা দিয়ে লড়াই করতে থাকে। গুহাবাসীরাও তাদের এই আক্রমণের মোকাবেলা করছিল তাদের কাছে থাকা ঢাল দিয়ে। মুহূর্তের মধ্যেই এখানে রক্তাক্ত একটা লড়াই হয়ে যায়। অনেক গুহাবাসী নিজেদের প্রাণ হারায়, ইংরেজরাও মারা যায়। ইংরেজরা তো ছোট ছোট শিশুর উপরও আক্রমণ করছিল। তাদের মনে যেন কোনো ধরনের দয়া মায়াই ছিল না। এদিকে গুহাবাসীর প্রধান প্রাণপণে চেষ্টা করে যাচ্ছিল তার গুহাবাসীদেরকে রক্ষা করার জন্য, কিন্তু সে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। অনেকেই এদের মধ্যে মারা গিয়েছিল। তবে যারা বেঁচে ছিল তাদের সবাই জাহাজে করে পালিয়ে যায়। কিন্তু দেখা যায় সেখানে একটা মেয়ে আটকে যায়। সে ইংরেজদের চোখ ফাঁকি দিয়ে কোনো মতে লুকিয়ে থাকে। এদিকে গুহাবাসীর প্রধান সব গুহাবাসীদের সেখান থেকে পালাতে দিয়ে সে নিজে সেখানে থেকে যায়। আর ইংরেজরা আর কোনো বাধা না পেয়ে তাকে সেখানেই হত্যা করে ফেলে। গুহাবাসীর প্রধান এই লড়াইয়ে যাওয়ার আগে নিজের মুকুট একটা ছোট ছেলের কাছে দিয়েছিল। ওদিকে গুহাবাসীরা পালিয়ে যাওয়ার সময় সেই ছেলেটা মুকুটটি হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে যে কখন তাদের নেতা ফিরে আসবে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। দৃশ্য চলে আসে 70 বছর পরে। আমাদেরকে একটা পুলিশ স্টেশন দেখানো হয়। সবাই এখানে ট্রেনিং নিচ্ছিল। ঠিক তখনই সেখানে সুরি আসে তার পুলিশ বন্ধু শ্রীনুর কাছে। কিন্তু শ্রীনু এখানে সুরিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবু সুরির ডাকে তাকে থামতেই হয়। সুরি তার কাছে আসলে সে এমন ভাব করে যেন সে সুরিকে আগে দেখেনি, এই মাত্র দেখছে। সুরি তখন তাকে জিজ্ঞেস করে সে এতদিন ধরে তার কাজ শেষ করছে না কেন। শ্রীনু জানায় সে কমিশনারের অফিসে কাজ করে, নিজে কমিশনার নয়। সে সুরির কাজ করতে ধরা পড়লে তার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। সুরি তখন বলে কিন্তু সে তো জানে তার ভাই কেমন। উত্তরে শ্রীনু বলে জানে বলেই এরকমটা করছে। তার ভাই কোনো বাচ্চা নয় যে কোনো জায়গা থেকে খুঁজে নিয়ে আসবে। কথা শুনেই সুরির মন খারাপ হয়ে যায়। সে সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু তখনই আবার শ্রীনু তাকে থামিয়ে দেয় আর থানার ভেতর নিয়ে আসে। শ্রীনু তাকে একজন স্কেচ আর্টিস্টের কাছে নিয়ে যায় আর তার সাথে পরিচয় করিয়ে দেয়। এই সুরি আসলে অন্য একটা থানার কনস্টেবল ছিল। সুরির ভাই আজ থেকে 18 বছর আগে নিখোঁজ হয়ে যায়। আজ পর্যন্ত তার খোঁজ পায়নি সুরি। এখন তাদের কাছে তার ভাইয়ের ছোটবেলার একটাই ছবি আছে। তাই সুরি ওই আর্টিস্টকে বলতে থাকে সে কি এই ছবি দেখে এখন বলতে পারবে যে সুরির ভাই বর্তমানে দেখতে কেমন হতে পারে। তখন ওই লোকটা সুরিকে জানায় সে যেন ছবিটা টেবিলে রেখে চলে যায়। সুরি তখন টেবিলে তার আর তার ভাইয়ের ছোটবেলার একটা ছবি রাখে আর লোকটাকে দেখিয়ে যায় এই ছবির মধ্যে তার ভাই কোনটা। তারা সেখান থেকে বের হয়ে দেখতে পায় একজন বৃদ্ধ লোক তার নাতির জন্য অনেক কান্নাকাটি করছিল। কিন্তু পুলিশ অফিসারেরা তাকে জানায় তার নাতির নামে কেউ এই থানায় আসেনি। সুরি তখন শ্রীনুর কাছে জানতে চায় এখানে আসলে হচ্ছেটা কি। শ্রীনু জানায় কাল রাতে এই লোকের নাতি এসে নিজে থেকেই সারেন্ডার করেছে, কিন্তু ইন্সপেক্টর নাটেয়া এফআইআর তৈরি করেননি, তাই এর কোনো প্রমাণও নেই। তার জানা মতে এই লোকের নাতি এখন আর বাঁচতে পারবে না, তাকে হয়তো এনকাউন্টার করে দেওয়া হবে। এখানে সারেন্ডার না করে কোর্টে সারেন্ডার করলে হয়তো সে বেঁচে যেত। তাই বৃদ্ধ লোকটা সে অফিসারকে বারবার তার নাতির কথা জিজ্ঞেস করতে থাকে। কিন্তু অফিসার রেগে গিয়ে এবার লোকটাকেই পেটাতে শুরু করে। এটা দেখে তো সুরি শ্রীনুকে সেখান থেকে চলে যেতে বলে আর সে গিয়ে সেই রুমের দরজা খুলে দেয় যেই রুমটা শ্রীনু তাকে দেখিয়ে দিয়েছিল।
ওই রুমেই ছিল এই লোকের নাতি। এরপর সে সেই পুলিশ অফিসারের কাছে গিয়ে তাকে পেটাতে শুরু করে, কারণ সে এত বয়স্ক একজন লোকের গায়ে হাত তুলেছিল, যা সুরি কোনোভাবেই মেনে নিতে পারেনি। কিন্তু সেই সময় অন্য একজন সুরির মাথায় আঘাত করলে তারা তাকে হাত করে নেয়, আর সবাই মিলে এখন সুরিকে পেটানো শুরু করে। তখন সেই বৃদ্ধ লোকটা দেখতে পায় পেছনের দরজা দিয়ে তার নাতি বেরিয়ে যাচ্ছে। আসলে সুরি ইচ্ছে করেই এই কাজটা করেছিল, যাতে তার উপর নজর থাকে আর ছেলেটা এই ফাঁকে বেরিয়ে যেতে পারে। তখন তো পুলিশরাও এটা দেখতে পেয়ে যায়, তাই তারা সুরিকে ছেড়ে সেই লোকের নাতির পেছনে পড়ে যায়, কিন্তু আর তাকে ধরতে পারে না। এরপর সেদিন রাতের দৃশ্য দেখানো হয়। সুরি বাড়ি ফিরেই দেখতে পায় তার ঘরের সামনে তার দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাঁড়িয়েছিল। সেখানের এসআই তাকে জিজ্ঞেস করে একজন বৃদ্ধ লোকের জন্য সে তার সিনিয়রের উপর হাত তুলল কেন। সুরি এতে খুব রেগে যায়, কারণ লোকটার বয়স কম করে হলেও 60 থেকে 70 বছর হবে, আর ইন্সপেক্টর তাকে যেভাবে ইচ্ছা মারবে এটা একেবারেই অন্যায়। কিন্তু তখন তার মা এসে তাকে একটা থাপ্পড় মেরে দেয় আর অফিসারদের কাছে মাফ চাইতে বলে, কারণ তার ছেলের এই চাকরি চলে গেলে তারা কি খেয়ে থাকবে। তখন সুরিও বাধ্য হয়ে এসআই এর কাছে ক্ষমা চায়। সুরির মায়ের জন্য তার সাথে রাগও করে, রাতে খাবারও খায় না। তখন তার মামা তাকে বলে সুরির মা শুধু তার ভাইয়ের জন্য এরকমটা করছে, তাই সুরি যেন এসবে গুরুত্ব না দেয়। আসলে সুরির ভাই গায়েব হয়ে যাওয়ার পর থেকে তার মা সুরির সাথে আর আগের মতো কথা বলে না, কিন্তু সে এমনটা কেন করে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। দৃশ্য চলে যায় পরদিন। সুরি থানায় যাওয়ার সময় তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারে যে পুলিশের সিনিয়র অফিসার এসেছে তাদের থানায়, কাল সুরি যা করেছে সেটা নিয়ে কথা বলতে। থানায় পৌঁছানোর পরই তার থানার এসআই সুরির ইউনিফর্ম ঠিক করে দেয় আর বলে অফিসারের সামনে বেশি কিছু না বলতে। তিনি কিছু জিজ্ঞেস করলে সুরি শুধু বলবে তার ভুল হয়েছে, দ্বিতীয়বার এমনটা আর হবে না। ভেতরে এসআই সুরির সাথে গিয়ে তার হয়ে কথা বলছিল, কিন্তু তখন সিনিয়র অফিসার সুরিকে বলে কাল যেমন সে থাপ্পড় মেরেছিল আজও যেন তার সিনিয়রকে একটা থাপ্পড় মেরে দেয়। সুরি প্রথমে মারতে চায় না, কিন্তু সিনিয়র অফিসার রেগে গেলে সে থাপ্পড় মেরে বসে, এজন্য এসআই সেখান থেকে চলে যায়। তখন সেই সিনিয়র অফিসার সুরিকে জিজ্ঞেস করে সে বারবার কেন এরকম করে, এবার সাসপেনশন কেন, তার উপর কেস ফাইলও হয়ে যেতে পারে। তখন সুরি বলে কেস হলে সে কোর্টে সত্যিটা বলবে যে সে কেন তার সিনিয়রকে মেরেছে। তখন তার সিনিয়রকেও জবাব দিতে হবে যে সে কেন সেই বৃদ্ধ লোককে মেরেছে। তাছাড়া আগে থেকেই তার 3টা অবৈধ এনকাউন্টারের কেস চলছে। এখন সুরির এটা নিয়ে যদি সে কাজ করতে যায় তাহলে সুরির আগে সে নিজে জেলে যাবে, এজন্য সে এখন সুরিকে অ্যারেস্ট করতেও পারবে না। তখন সেই অফিসারের পেছনে অন্য একজন লোককেও দেখা যায়। এসবের পর সে আর অফিসারকে কিছু বলতে না দিয়ে সুরিকে যেতে দেয়। তারা চলে গেলে সুরি তার থানার এসআই এর কাছে আসে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। সে তাকে বলে এটা নিয়ে না ভাবতে, ডিউটির জন্য এরকমটা করতে হয় অনেক সময়, ব্যাপার না। সেদিন রাতে সুরি দেখতে পায় তার পাড়ায় সেই লোকটা এসেছে। সুরি জানতে চায় তার কোনো কাজ আছে কি। তখন সে জানায় সে একজন অফিসারকে মেরেছে, কমিশনারকে ধমকিয়েছে, তাই এখন সে দেখতে এসেছে সুরি কেমন ছেলে। সে শুনেছে সুরির বাবা মদ খেয়ে মাতাল হয়ে তার মাকে মারত। সুরিরও রাগ হলে সে যে কাউকেই মারতে শুরু করে, এজন্যই তার মা তাকে দেখতে পারে না। তখন সুরি তাকে জিজ্ঞেস করে সে কোন কাজে এসেছে সেটা যেন বলে, এসব কথা বলার সময় এখন তার কাছে নেই। তখন সে সুরিকে জানায় একটা গোপন মিশন কমপ্লিট করার জন্য তার একজন অফিসার দরকার, আর সেই অফিসার আর কেউ নয় সুরিই হবে, কারণ তার মতো সাহসী ছেলে সে আজ পর্যন্ত কাউকে দেখেনি। কিন্তু এই কাজের জন্য সুরিকে সব ছাড়তে হবে, তার পরিবার, গ্রাম, চাকরি, সবকিছু। এই মিশনটা এমন এক জায়গায় হবে যা সুরি আগে দেখেনি। এই মিশন অনেক কষ্টেরও হবে। তখন সুরি জানতে চায় সে শুধুমাত্র একজন কনস্টেবল, তাও ছোট একটা গ্রামের, সে এসব কাজ কিভাবে করবে, সে তার উপর কিভাবে বিশ্বাস করছে। এই বলেই সে চলে যেতে চায়, কিন্তু তখন সেই অফিসার তাকে জিজ্ঞেস করে সে কি তার ভাইয়ের জন্য এই কাজ করবে। অর্থাৎ সে সুরির সব নারী নক্ষত্র জেনেই তার কাছে এসেছিল। সে সুরিকে বলতে থাকে সে তো গত 18 বছর ধরে তার ভাই শিবাকে খুঁজছে, সে এবার তাকে সুযোগ দিচ্ছে তার ভাইকে খোঁজার। এভাবে খুঁজলে সে তার ভাইকে কখনোই পাবে না, এটা সে খুব ভালো করেই জানে। কিন্তু সে যে মিশনে যাচ্ছে সেখানে গেলেই সে তার ভাইয়ের খোঁজ পাবে। এই কথা শুনেই সুরি এবার তার ভাইকে ফিরে পাওয়ার জন্য এই লোকের প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন সেই অফিসার সুরিকে তার ভাইয়ের বর্তমানের একটা স্কেচ দেয় আর তাকে জানায় এই মিশনের জন্য তাকে যে গ্যাংয়ে যেতে হবে তার লিডারই হচ্ছে শিবা। সুরি এবার তার ভাইয়ের এই স্কেচ দেখে খুব কান্না করতে থাকে। সে তার ভাইয়ের সাথে কাটানো সব সময়ের কথা মনে করতে থাকে। ছোটবেলায় তার বাবা তাদের কোনো খেয়ালই রাখতো না, কিন্তু বড় ভাই হিসেবে শিবা সব সময় তার পাশে থাকতো। একদিন শিবা আর সুরি ঘরেই ছিল, তখন তাদের বাবা তাদের মাকে প্রচুর মারধর করে।
তাদের সামনেই মারধর করে। এটা দেখে শিবা একটা বঁটি দিয়ে তার বাবার উপরই আক্রমণ করে বসে, আর সে সেখানেই মারা যায়। এটা দেখে তার মামা তাকে বলে পুলিশ আসার আগেই যেন শিবা এখান থেকে পালিয়ে যায়। এ কথা শুনে শিবা চলে যায়। সুরিও তার সাথে যেতে চায়, কিন্তু শিবা সুরিকে তাদের মায়ের দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সুরির মামা তাকে বলে তার ভাই তাদের জীবনের রাক্ষসকে ধ্বংস করে চলে গেছে, তাই সুরি যেন এই নিয়ে মন খারাপ না করে। কিন্তু সুরি সেদিন মন স্থির করে নিয়েছিল যে করেই হোক সে তার ভাইকে খুঁজে বের করবেই করবে, আর তাকে আবারও ঘরে ফিরিয়ে আনবে। এরপর সেদিন রাতেই সুরি সেই অফিসারের সাথে নতুন দিল্লি পৌঁছায়। এরপর সে সুরিকে নিয়ে কমিশনারের অফিসে চলে যায়। ধীরে ধীরে সবাই এসে জড়ো হয় সেখানে। এরপরই তিনি মিশনের বর্ণনা দিতে থাকেন। মিশনটি ছিল শ্রীলঙ্কার একটি শহরে। সেখানে স্মাগলিং এর ব্যবসা খুব বেশি বেড়ে গিয়েছিল। তারা এখন যে খবর পেয়েছে সে অনুযায়ী হংকং থেকে শ্রীলঙ্কায় একটা মালবাহী জাহাজ যাবে। এই জাহাজে করেই অবৈধভাবে অস্ত্র আর আরো বেশ কিছু জিনিসপত্র নেওয়া হবে, যা সে দেশের প্রধানমন্ত্রীর জন্য বড় একটা হুমকি। এই স্মাগলিং এর দলকে নেতৃত্ব দেয় সারভানান ওডিয়াম আর তার ছোট ছেলে মুরগান। সারভানান গত কয়েক মাসে 4 বার হংকং গেছে। আজ থেকে 70 বছর আগে শ্রীলঙ্কায় গুহাবাসীদের উপর গুপ্তধনের জন্য ইংরেজরা আক্রমণ করার পর গুহাবাসীর সব শেষ হয়ে যায়। তবে সেখান থেকে কিছু বাচ্চা ইন্ডিয়া আসতে পেরেছিল, কিন্তু ইন্ডিয়ার সরকার তাদের নাগরিকত্ব মেনে নেয়নি। এরপর শ্রীলঙ্কায় যুদ্ধ শুরু হলে তাদের অবস্থা আরো খারাপ হতে থাকে, আর এটারই সুযোগ নেয় ওডিয়াম। তারা বেঁচে থাকার জন্য আর কোনো উপায় না পেয়ে ওডিয়ামের কথায় স্মাগলিং এর কাজ করতে রাজি হয়ে যায়। আর এই দলের নেতৃত্বেই ছিল শিবা। সেও ইন্ডিয়া থেকে পালিয়ে এখানে চলে এসেছিল। তারা যে খবর পেয়েছিল হংকং থেকে মালবাহী জাহাজ যাবে শ্রীলঙ্কায়, সেখানে স্মাগলিং এর কাজের নেতৃত্বে আছে শিবা আর তার দলের কিছু লোক। তাই এই মিশনের জন্য সে সুরিকে এনেছে। সুরিকে এই মিশনের জন্য প্রস্তুত করাও শুরু হয়ে যায়। একের পর এক ট্রেনিং চলতে থাকে। এরপর শ্রীলঙ্কার দৃশ্য দেখানো হয়, যেখানে ওই গুহাবাসীরা স্মাগলিং এর কাজ করতে থাকে। সেই সময় তাদের কিছু লোক ধরা পড়ে পুলিশের হাতে। তাদের মধ্যে একজনকে গুলি করে হত্যাও করা হয়। এরপর কিছু সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়। একজন সুরির সেই অফিসারকে কল করে জানায় তারা শিবাকে অ্যারেস্ট করে নিয়েছে, কিন্তু 3 দিনের বেশি রাখতে পারবে না। এই কথা শুনেই সে সুরিকে গিয়ে জানায় যে তার মিশন আজ থেকে শুরু। তার কাছে মাত্র 3 দিনের সময় আছে। এর মধ্যে যেন সে তার কাজ শেষ করে ফেলে। সুরিও কথা মতো শ্রীলঙ্কা পৌঁছে যায়। তার চুল কেটে নেয় যেন কেউ তাকে চিনতে না পারে। পরে সুরিকে জাফনা কেন্দ্রীয় জেলে নেওয়া হয়। সুরি সেখানে গিয়েই তার ভাই শিবা আর তার দলের বাকিদের খুঁজছিল। এখানে আসার আগে অফিসার তাকে বলেছিল যে সবার নজর কিন্তু তার উপরেই থাকবে, তাই শিবা নিজেই সুরির কাছে আসবে। সে যেন তার ভাইয়ের কাছাকাছি বেশি যাওয়ার চেষ্টা না করে। সুরি কিছু সময় খোঁজার পর শিবার দলের বাকি কয়েকজনকে পেয়ে যায়। তাদের সাথে খেলার বাহানায় সে তাদের কাছে গিয়ে বসে, কিন্তু সেখানে সুরি হেরে গেলে তাদের সাথে সুরির লড়াই শুরু হয়। সেখান থেকে একজন পালিয়ে শিবাকে এই খবর দেয়। সুরি তো মারতে মারতে একজনকে প্রায় মেরেই ফেলছিল। তখনই সেই লোকটা শিবার নাম নিলে সুরি কিছুটা শান্ত হয়। এই সময় দেখা যায় শিবাও সেখানে চলে আসে। সে এসেই সুরিকে মারতে শুরু করে। সে তো আর জানতো না এটাই তার ছোট ভাই। একটা সময় মারতে মারতে সে সুরির গলা চেপে ধরে, কিন্তু সুরি তখন কল্পনার জগতে মগ্ন। আসলে এত বছর পর নিজের বড় ভাইকে দেখাতে সে অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল। কিন্তু এরপর হুশ আসতেই সুরিও এবার শিবার উপর পাল্টা আক্রমণ করে। শিবার এক লোক তার কাছে সুচালো কিছু একটা দেয়। এটা দিয়েই শিবা সুরিকে আঘাত করে বসে। সুরি তখন সেই কথাগুলো বলে যা সে তার বাবাকে বলতো যখন সে মাতাল হয়ে তাদের মারত। সে বলে, আমাকে মারলে একেবারে জানে মেরে ফেল, নাহলে আমি বেঁচে থাকলে কিন্তু এরপর তোকেই মেরে ফেলবো। এই কথা শুনেই তো শিবা হতভম্ব হয়ে যায়। এই সময় শিবার অন্য একজন লোক সুরিকে মারতে গেলে শিবা তাকে আটকে নেয়, কারণ সে বুঝতে পেরেছিল এটাই তার আদরের ছোট ভাই সুরি। সেদিন রাতে শিবা সুরির সাথে দেখা করে আর জানতে চায় তাদের মা কেমন আছে, আর সুরি জেলেই বা কি করে এসেছে। সুরি তখন পাল্টা প্রশ্ন করে, আজ হঠাৎ বড় ভাই হয়ে গেল, সে এতদিন কোথায় ছিল? শিবা বলে সে সুরিকে এখান থেকে বের করার চেষ্টা করবে, কিন্তু সুরি তার কথা না শুনেই চলে যেতে নেয়। শিবা জানায় সে তাদের কাছে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু তখন সে ফিরে যাওয়ার অবস্থায় ছিল না। সুরি তখন জানায় সে ভেবেছিল শিবা মরে গেছে, কারণ সে বেঁচে থাকলে যে করেই হোক সুরির জন্য ফিরে যেত। কিন্তু আজ সে বুঝতে পেরেছে এই 18 বছরে ফিরে যাওয়ার জন্য শিবার কাছে কোনো কারণ ছিল না। সুরি শিবার সাথে থাকার প্রস্তাব দেয় তখন, কিন্তু শিবা তাকে জানায় তার সাথে থাকলে সুরির সমস্যা হবে আর তাদের মাও একা হয়ে যাবে, তাই সে যেন তাদের মায়ের কাছে ফিরে যায়। সুরি এখানে মিথ্যা কথা বলে। সে বলে
তাদের মা মারা গেছে 3 বছর হলো। কথা শুনেই শিবার খারাপ লাগে। আর যেহেতু তার ভাইয়ের এখন যাওয়ার আর কোনো জায়গা নেই, তাই সে সুরির এখানে থাকার প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিনই দেখা যায় শিবা খালাস পেয়ে যায়। তো সে যাওয়ার সময় সুরিকে জানায় 3 দিন পর সুরিরও খালাস হবে। ছাড়া পাওয়ার পর সে যেন শিবার কাছেই চলে আসে। এরপর সুরি খালাস পায়। তার উকিল তাকে তার নকল আইডি কার্ড দেয় আর বলে সে যেন জাফনা পোর্টে চলে যায়, সেখানেই সব পেয়ে যাবে। সুরি জেল থেকে চলে যাওয়ার আগে সেই অফিসার তার কাছে এসেছিল। সে তাকে শিবার সব খবর দেয়, তার দলের অনেকের পরিচয় দেয়, শিবার স্ত্রীর কথা জানায়। আর এই ট্রাইবের স্ত্রী লোকেরা তাদের গণ্ডি থেকে বাইরে বের হতে চায় না। সুরির ভাইয়ের যে একটা বাচ্চা আছে সেটাও সে সুরিকে জানায়। এরপর সে সুরিকে একটা নাম্বার দেয় আর বলে কখনো যদি শ্রীলঙ্কার আর্মি তাকে গ্রেফতার করে তাহলে সে যেন এই নাম্বারে কল করে। আর তখন যেন সে একটা কথাই বলে, হোয়াইট স্যান্ড। এতটুকু বললেই সে সাহায্য পাবে। সে এরপর তাকে একটা মেয়ের ফটো দেখায় যে মেডিকেলের কাজ করে, তার সাথে যোগাযোগ করার কথা বলে। সবশেষে সে জানায় ওডিয়ামের ছোট ছেলে মুরগানও সেখানে আছে। সে অনেক ভয়ানক, তাদের সবচেয়ে বড় কর্মকর্তাকে খুন করেছে সে, কারণ সে জেনে গিয়েছিল লোকটা তাদের বিরুদ্ধে কাজ করছে। এরপর সুরি একজনের সাথে ওই ট্রাইবের ঢিবিতে পৌঁছায়। সেখানে একজন মহিলা প্রেগনেন্ট ছিল। দেখা যায় সেই ডাক্তার মেয়েটাও সেখানে উপস্থিত ছিল। সে সবাইকে বলতে থাকে মহিলাকে হাসপাতালে নিতে, কিন্তু মুরগান এসে জানায় তাদের এখানের স্ত্রী লোকেদের এই এলাকার বাহিরে যাওয়ার নিয়ম নেই। তাই মেয়েটা সেখানেই সব কাজ শেষ করে। যাওয়ার সময় অনুমতি নিয়ে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যায়, কারণ বাচ্চার অবস্থা একটু ক্রিটিক্যাল ছিল। যাওয়ার সময় সে সুরির ক্ষতও দেখে, তাই তাকে বলে ব্যান্ডেজ করার জন্য সে যেন হাসপাতালে চলে আসে। এভাবে থাকলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। সুরির পর শিবার কাছে পৌঁছায়। শিবা তাকে তাদের নেতার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে সে জানে তার এসব পছন্দ নয়, কিন্তু এখন সুরির শিবা ছাড়া আর কেউ নেই। এখানে সুরি তার ভাবির কাছ থেকে জানতে পারে শিবা এখানে আসার পর একবারও সুরির কথা ভুলতে পারেনি। এমনকি শিবা তার ছেলের নামও রেখেছিল সুরি। এসব শুনে সুরির অনেক ভালো লাগে। পরদিন শিবা হাসপাতালে সেই ডাক্তার মেয়ের কাছে যায়। সেখানে সুরি গতকালের কথা জানতে চায়। তখন মেয়েটা তাকে বলে এই মিশনকে সে যেন সহজ মনে করে কাউকে বিশ্বাস না করে। যদিও সুরির ভাই সেখানে আছে, তবু সে যেন সাবধানে কাজ করে, তা না হলে সে বিপদে পড়বে। হাসপাতাল থেকে সুরি শিবার সাথে তার কাজে যায়। এখানে সে জানতে পারে তারা চার্লি ড্রপ পয়েন্টে যাচ্ছে। চার্লি ড্রপ পয়েন্ট সেই জায়গা যেখানে সোনার স্মাগলিং করা হয়। সুরির সিনিয়র অফিসাররাও এটা জানতে পারে। সুরিরা চার্লি ড্রপ পয়েন্টে গিয়ে সোনার বক্স পেয়ে যায়, কিন্তু তখনই সেখানে আর্মিরা পৌঁছে যায়। তাই তারা দ্রুত সেখান থেকে পালাতে থাকে। এখানে ওই ধূর্ত মুরগানও ছিল। পালানোর সময় তারা সোনার বক্স তুলতে পারেনি, তাই সেটা দড়ি টেনে ধরেছিল সুরি, কিন্তু একটা জায়গায় গিয়ে সে দড়ি তার হাত থেকে ছুটে যায়। এজন্য মুরগান তার উপর খুব রেগেছিল। ফিরে আসার পরই মুরগান এই ট্রাইবের একজনকে খুন করে বসে। তার বাবা এটা শুনতে পেয়ে তার উপর খুব রেগে যায়, কারণ এই ট্রাইবের দায়িত্ব সে তাকে দিয়েছিল তাদের সবাইকে দেখে রাখার জন্য। কিন্তু সে যেভাবে এদের লোককে খুন করছে, এতে তো তাদেরকেই সমস্যার মুখোমুখি হতে হবে। বাকিদেরকে সে কি জবাব দিবে? সে তার লোকদের বলে এরপর লাশটা পাশের নদীতে ফেলে আসতে বলে। সেটা ভাসতে ভাসতে ওই ট্রাইবদের এলাকায় গিয়ে পৌঁছায়। তখন তো সেখানকার সবাই এটা দেখতে পায়। এজন্য শিবা সুরি সহ কয়েকজনকে নিয়ে তাদের স্মাগলিং এর অফিসে যায়। শিবা সার্বানানকে বলে এই কাজের জন্য তারা তাদের জীবন ঝুঁকিতে ফেলেছে, আর তাদের উপরের লোকেরা নিজেরাই তাদেরকে একের পর এক খুন করে যাচ্ছে। বাকি যে 4 জনদের তারা ধরে রেখেছে তাদের যদি এখন না ছেড়ে দেয়। সে এতটুক বলার মাঝখানেই মুরগান চলে আসে। সে কথা বলতে যায়। সার্বানান তখন তাকে চুপ করায়। সে শিবার কথায় সম্মতি জানায়, কিন্তু তারা যে সোনা হাতছাড়া করেছে শিবা কি জানে এর দাম কত? শিবা তখন বলে তাদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে। মুরগান তখন জানায় তারা এখন সেই কাজেই আছে যে কে এমন করেছে। 2 দিনের মধ্যেই শিবাকেও সে রিপোর্ট দিয়ে দিবে যে কে এই খবর বাহিরে দিয়েছে, কিভাবে দিয়েছে। এখানে শিবার আবারও মুরগানের সাথে ঝগড়া শুরু হয়ে যায়। তারা একজন আর একজনের দিকে বন্দুক তাক করে। তখনই গুলির শব্দ হলে সুরি সহ বাকিরা ভেতরে প্রবেশ করে। তখনই ওডিয়াম সেখানে আসে। সে হুইল চেয়ারে করে চলাফেরা করত। সে এসেই বলে যতক্ষণ পর্যন্ত তারা জানতে না পারছে যে এই খবর কে বাহিরে দিয়েছে ততক্ষণ পর্যন্ত কেউ এখান থেকে যাবে না। তখন সুরি বলে যদি তারা এই সোনা ফেরত নিয়ে আসে তাহলে? ওডিয়াম তাকে জিজ্ঞেস করে সবাই এসব থেকে পালাতে চায়, কিন্তু সুরি নিজে থেকে কেন আসছে? সুরি উত্তর না দিয়ে আবারও একই কথা জিজ্ঞেস করে। তখন সার্বানান জানায় তার এই প্রস্তাব পছন্দ হয়েছে। সে সুরিকে বলে সে কি ওই সোনা আনতে পারবে? সুরি জানায় হ্যাঁ, তারা নিয়ে আসবে। তখন সার্বানান মুরগানকে বলে বন্দুক নামিয়ে নিতে। এরপর সে সুরিকে বলে সোনা নিয়ে আসতে,
আর নিজের লোকেদের এখান থেকে ছাড়িয়ে নিতে। তখন সুরি জানায় তার এই কাজে শর্ত আছে, তারা যদি তাদের ওই ট্রাইবের মীনাক্ষীকে তার নবগত বাচ্চার সাথে দেখা করতে দেয় তাহলে সেই কাজে যাবে, কারণ বাচ্চা জন্ম দেওয়ার পর সে এখন পর্যন্ত তার বাচ্চাকে দেখতে পারেনি। মুরগান বাদে বাকি সবাই তার এই শর্তে রাজি ছিল, কারণ এখানে নিয়মের চেয়ে তাদের কাছে সোনা বড় ছিল। সারবানান তখন সুরিকে জানায় তার কাছে একটাই সুযোগ আছে, কারণ 3 দিন পরে এই সোনা অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। শিবারা এরপর তাদের এলাকায় পৌঁছায়। তখন সেখানকার সবাই সুরির উপর রেগে যায়, কিন্তু শিবা তাদের থামায়। তখন এই ট্রাইবের প্রধান এসে জানতে চায় সুরির কি সাহায্য লাগবে। সেই সব সে তাকে করবে, কারণ সে একজন মাকে তার সন্তানের সাথে দেখা করার প্রস্তাবে এই কাজ করতে এসেছে, আর এটা অনেক ভালো কাজ। এরপরই সুরির প্ল্যান মোতাবেক যেদিন সোনা অন্যত্র নেওয়া হবে সেদিন জঙ্গলের পথেই তারা সোনা চুরি করবে পুলিশের কাছ থেকে। অর্ধেক পথে প্ল্যান অনুযায়ী স্বর্ণের গাড়ি ছেড়ে বাকি গাড়িগুলো আগে যাওয়ার পর সুরি তার বাইকের অ্যাক্সিডেন্টের নাটক করে। তখন বাকিরা সেখানে পৌঁছে স্বর্ণের বক্স নিজেদের গাড়িতে নিয়ে নেয়, তারা পালিয়ে যায়। আর এদিকে সুরি এবং শিবা সেই স্বর্ণের গাড়ি নিয়ে পালাচ্ছিল। তখন বাকি পুলিশ তাদের পেছনে পড়ে, কিন্তু 2 ভাই মিলে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটা ট্রাকে নিজেদের জিপটা তুলে নেয়। পাশে অন্য একটা জিপে করে তাদেরই লোক ছিল, এজন্য পুলিশ আর তাদের খুঁজে পায় না। কিন্তু একটা জায়গায় তারা দেখতে পায় চেক পয়েন্ট ছিল। এখানে আগে তেমন একটা চেক করতে আর্মিরা আসতো না, কিন্তু আজ এসেছে। তাই সুরিদের সাথে থাকা বাকিরা ট্রাক থেকে নেমে যায়, শুধু সুরি আর শিবা ছিল সেখানে। তখন আর্মিদের একজন জানায় এই পথ দিয়ে স্বর্ণের বক্স নিয়ে কোনো গাড়ি যাবে, তাদেরকে সেটাই খুঁজে বের করতে হবে। এর মধ্যে সুরিদের ট্রাক পেছনে থাকায় তারা বুঝে যায় যে ট্রাকে করেই হয়তো স্বর্ণ নেওয়া হচ্ছে। তাই তারা গুলি করতে করতে ট্রাকের কাছে গিয়ে পৌঁছায়, সেখানে স্মোক বোম ফেলে দেয়। এজন্য শিবা সুরিকে বলে সেখান থেকে পালিয়ে যেতে, কিন্তু সুরি সেখান থেকে পালায় না। সে আর্মিদের সাথে লড়াই করার জন্য চলে যায়। সে কোনো রকমে নিজেকে লুকিয়ে সেখানে পড়ে থাকা একটা ফোনের কাছে পৌঁছায়। সেখান থেকেই সুরি সেই নম্বরে কল করে, যেই নম্বরটা তার সিনিয়র তাকে দিয়েছিল, আর বলেছিল কোনো সময় ঝামেলায় পড়লে এই নাম্বারে কল করতে। সুরি সেই নাম্বারে কল করে বলে হোয়াইট স্যান্ড, কিন্তু গুলির শব্দে তার কথা বোঝা যাচ্ছিল না। তখন হঠাৎই গুলি করা বন্ধ হয়ে যায়, আর সেখানে থাকা সিনিয়র অফিসার এসে সুরিকে যাওয়ার অনুমতি দেয়। এটা দেখে শিবা খুবই অবাক হয়ে যায়, কারণ এখানে আর্মি উপস্থিত থাকা সত্ত্বেও তারা সুরিকে কিছুই করছিল না। এরপর শিবা সোনা নিয়ে ওডিয়াম আর সারবানানের কাছে পৌঁছায়, আর সুরি মুরগানের কাছে। সারবানান মুরগানকে কল করে জানায় বাকি 4 জনদের ছেড়ে দিতে। ওডিয়াম বলে মীনাক্ষীকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে। মুরগান তখন আর কোনো উপায় না পেয়ে তাদের কথা মেনে নেয়, কারণ সুরি তার কথা মতো তাদের স্বর্ণ ফিরিয়ে এনেছে। সুরির এই কাজের ফলে আজ প্রথম ওই ট্রাইব থেকে কোনো মহিলা বাহিরে পা রাখতে পেরেছিল। সবাই তো এই জন্য অনেক খুশি ছিল, কারণ এত বছর পর একজন মা তার সন্তানকে দেখার সুযোগ পেয়েছে, আর তা সুরির জন্যই হয়েছে। সুরি এর মধ্য দিয়ে ট্রাইবের সবার বিশ্বাস অর্জন করে নেয়। সেদিন রাতেই মুরগান আর ওডিয়ামকে একসাথে দেখা যায়। মুরগান জানায় ওই ট্রাইবের সবাই আজ তার উপর হেসেছে। ওডিয়াম শুধু বলে হাসুক, কারণ এমনিতেই মুরগানের কোনো সম্মান নেই। তার বাবার এই আচরণে মুরগান তো খুবই রেগে যায়। পরে দেখা যায় সে সুইমিং পুলে ছিল তার বন্ধুর সাথে। মুরগানের বন্ধু তাকে বলছিল ওডিয়াম না থাকলে সবাই তাকে আগের মতো সম্মান দিবে, তাই তারা ওডিয়ামকে আজই খুন করবে। এই কথা শুনে মুরগান খুব রেগে যায়, কারণ তার বাবা তার কাছে হিরো ছিল। সেদিন ভোরবেলা ট্রাইবে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শিবা সেখানে পৌঁছালে সবাই তার কাছে এসে সুরির সুনাম করছিল। শিবাও অনুষ্ঠানে পৌঁছে দেখতে পায় সুরি ইতিমধ্যেই সবার মন জয় করে নিয়েছে। এখন সবাই তাকে নিজেদের লোকের মতোই দেখছিল। তখন শিবা সুরিকে একদিকে নিয়ে জানতে চায় সে কেন এসেছে। সুরি যেন চলে যায়। শিবা চায় না তার জন্য তার এখানের কেউ ঝামেলায় পড়ুক। সে আসলে জানতে পেরেছিল সুরি এখানে একটা মিশন নিয়েই এসেছে, তাই সে তাকে এই কথা বলতে থাকে। সে এটাও জানায় শিবার বিপদে তার এখানকার লোকেরাই তার পাশে ছিল। এখানকার প্রধান তাকে আশ্রয় দিয়েছিল, তাই সে তাদের কোনো ক্ষতি চায় না। সুরি যেন এখান থেকে চলে যায়। সুরি জানায় ঠিক আছে, সে চলে যাবে। তার একটা কাজ আছে, সেই কাজ শেষ হলেই শুধু সে একা নয়, শিবা, তার ভাবি আর ছোট্ট সুরি সবাই একসাথে চলে যাবে এখান থেকে। কিন্তু তখন হঠাৎ অনুষ্ঠানে একজন অন্য একটা লোককে মারতে থাকে। এরপর সে জানায় তাদের স্বর্ণের স্মাগলিং এর খবর
এই লোকই বাহিরে দিয়েছে। তাদের সন্দেহ ছিল সুরির উপর, কিন্তু সুরিকে তারা এসবে পায়নি। তখন সেই লোকটা শিবার কাছে ক্ষমা চায়। সে জানায় একজন পুলিশ তাকে কল করে বলেছিল সে যদি এসব খবর তাকে দেয় তাহলে সে তাকে ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা করে দিবে। সে ইন্ডিয়া চলে গেলে তার পরিবার নিরাপদে থাকতো, তাই সে এই কাজ করেছে। তখন একজন এসে জানায় ওডিয়াম মারা গেছে। এতে তো সবাই চিন্তায় পড়ে যায়। এরপর মুরগানকে দেখা যায়, এখন সে তার বাবার পদে কাজ করবে। তখনই ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই রাতে তার বন্ধু সত্যিই তার বাবাকে খুন করেছিল। সারভানান সুরির কাছে জানতে চায় ওডিয়ামের মৃত্যু কিভাবে হয়েছে। মুরগান জানায় হুইল চেয়ার থেকে সে পুলে পড়ে গিয়েছিল, বাড়িতে কেউ না থাকায় সেখানেই তার মৃত্যু হয়। এরপর মুরগান সারভানানকে জানায় তার বাবা সেই ট্রাইবের লোককে নিজের পরিবারের মতো দেখত, তাই সারভানান যেন ট্রাইবের লোকদের শেষবারের মতো ওডিয়ামকে দেখার সুযোগ করে দেয়। সারভানানও তার প্রস্তাবে রাজি হয়ে যায় আর শিবাকে বলে আজ সন্ধ্যায় ট্রাইবের সবাইকে নিয়ে সে যেন এখানে চলে আসে। তখন মুরগান পাশ থেকে বলে মহিলাদেরও নিয়ে আসতে, আর বিশেষ করে সুরিকে যেন নিয়ে আসে, কারণ তার বাবার মৃত্যুর আগে সে সুরিকে নিয়ে অনেক প্রশংসা করছিল, তাই এখানে এসে সবাই একসাথে খাবে। মুরগান চলে গেলে সারভানান শিবাকে আশ্বাস দিয়ে বলে মুরগান কিচ্ছু করবে না। এটা শুনে শিবা তার লোকদের নিয়ে যেতে চাচ্ছিল। তখন একজন তাকে ডেকে জিজ্ঞেস করে সেদিন চেকপোস্টে কি হয়েছিল। শিবা তখন বলে তাদের বাকি 4 জন লোককে তারা উদ্ধার করেছে। এই প্রথমেই ট্রাইবের মহিলা এখান থেকে বাহিরে পা রেখেছে, তাহলে সে আর কি চায়। লোকটা তাকে জানায় সে সত্যটা বের করেই থামবে, আর কিছু না বলেই সে সেখান থেকে চলে যায়। শিবার মুখ দেখে বোঝা যায় সে চিন্তায় পড়ে গিয়েছিল এই বিষয় নিয়ে। এরপর সুরিকে দেখা যায় সে হাসপাতালে গিয়েছিল এই মেয়েটার সাথে কথা বলতে। তখন সেখানে তার সেই সিনিয়র অফিসার আসে। সুরি তখন জিজ্ঞেস করে তার আসল উদ্দেশ্য কি, কেন সে সুরিকে এখানে এনেছে। অফিসার তার কথার কোনো সোজা উত্তর দেয় না। সে শুধু বলতে থাকে এই কাজ সুরিই করতে পারবে, তাই সে তাকে এখানে এনেছে। আর সে চায় সুরি যেন আজ রাতের মধ্যেই তার কাজ শেষ করে, তাহলে সে শিবার পরিবার সহ সুরিকে ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা করে দিবে। তা না হলে সেই ট্রাইবের লোকদের খবর দিয়ে দিবে যে শিবার ভাই একজন পুলিশ কর্মকর্তা। আর সুরি তো ভালো করেই জানে ট্রাইবের লোকেরা এটা জানতে পারলে সুরিকে জীবিত ফেরত দিবে না। অন্যদিকে সেই ট্রাইবে দেখা যায় সেখানের প্রধান সেই লোককে খুন করে যে পুলিশকে তাদের খবর দিয়েছিল। এর মধ্যে সুরি ঘাটে পৌঁছে দেখতে পায় শিবা তার ব্যাগ নিয়ে এসেছে। তখন সুরি তাকে বলে দেয় তার এখানে আসলে কি চাই। সুরি তার কাছে একটা নাম্বার চায়। শিবা বুঝতে পারে এই জন্য সে এতদিন নাটক করছিল। শিবা তাকে বলে সবাই সুরিকে সন্দেহ করছে, তারা এটা বোঝার আগেই যেন সুরি এখান থেকে চলে যায়, না হলে তারা তাকে মেরে ফেলবে। সুরি তবু তার কাছে নাম্বার চায়, কারণ এটা পেয়ে গেলে সে সবাইকে নিয়ে ইন্ডিয়া যেতে পারবে। শিবা তাকে আবারও ফিরে যাওয়ার কথা বললে সুরি এবার রেগে যায়। ছোটবেলায় সে কথা দিয়ে তার কথা রাখেনি, সে ফেরেনি তাদের কাছে। এখন সে চাইলেই ফিরতে পারবে, তবু শিবা যাচ্ছে না তার সাথে। সুরি সেখানে কান্না করছিল। তারা জানতো না শিবা বেঁচে আছে কিনা, তবু সে শিবাকে খুঁজেছে। আর শিবার এতে কিচ্ছু যায় আসে না। তখন শিবা জানতে চায় সুরি তাকে কেন মিথ্যা বলেছে যে তাদের মা আর নেই, সে তো বেঁচে আছে। সুরি তখন তাকে বোঝাতে চায় সে তার কাছে আসার জন্যই তাকে মিথ্যা বলেছিল, যাতে সে তার এখানে থেকে তার মিশন কমপ্লিট করতে পারে আর তাদেরকে এখান থেকে নিয়ে যেতে পারে। কিন্তু শিবা তো তার কথা না শুনেই চলে যেতে নেয়। তখন সুরি তাকে জড়িয়ে ধরে আর বলে সে যেন আবারও তাকে ছেড়ে না যায়। শিবা তখন তাকে সেই কন্টেইনারের নাম্বার দিয়ে দেয় আর জানায় যে সুরিকে দিয়ে এই কাজ করিয়েছে তা শুধু সেই কন্টেইনার চাই, আর সে যদি কন্টেইনার নিতে চায় তাহলে আগে শিবাকে মারতে হবে, এরপর সে কন্টেইনার পাবে। এই বলেই শিবা চলে যায়। সুরি তখন হতাশ হয়ে সেখানে বসেই কান্না করছিল। রাতে শিবা মন খারাপ করে বসেছিল। তখন তার স্ত্রী কাছে এসে বলে সুরি যদি ভুলবশত কোনো কাজ করে থাকে তাহলে শিবা যেন তাকে ক্ষমা করে দেয়। সুরি তো শিবার জন্য পাগল হয়ে গেছে, শুধু কখনো বুঝতে দেয় না। শিবা তখন কিচ্ছু না বলে তাকে জড়িয়ে ধরে। পরদিন সকালে জাফনার একটা সুরক্ষিত বাড়ি দেখানো হয়। সেখানে সুরির সেই সিনিয়র অফিসার ছিল। সেখানে তাকে একজন উকিল কল করে জানায় ওই ট্রাইবের পাঠানো তার স্পাই এতদিন তাকে ভুয়া তথ্য দিয়েছে, তাই সে যেন এই মিশন বন্ধ করে ফিরে আসে। সুরির সিনিয়রের নাম ছিল জয়প্রকাশ। জয় তখন উকিলকে জানায় শুধু একটা কন্টেইনারের নাম্বারের জন্য সেই মিশন শুরু করেনি যে মাঝপথে বন্ধ করে দিবে। শুধু একজনকে গ্রেফতার করলে এই স্মাগলিং বন্ধ হবে না। প্রত্যেকটা গ্রুপে একজন করে লিডার আছে। একজনকে তারা গ্রেফতার করলে অন্যরা পালিয়ে গিয়ে আবারও তাদের এই ব্যবসা শুরু করবে। তখন তার উকিল বলে কিন্তু সুরি তার উপর বিশ্বাস করেছিল, কিন্তু সে তো সুরিকে ব্যবহার করলো। জয়প্রকাশ তখন জানায় এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। সে বলে আজ রাতেই সব হবে, তারা যেন শুধু নজর রাখে সবকিছুর উপর। সেদিন রাতে শিবা ট্রাইবের সবাইকে নিয়ে ওডিয়ামের লাশ দেখার জন্য পৌঁছে যায়। তখন সেখানে সারভানান এসে
এসে সবাইকে স্বাগতম জানায়। এরপর সে শিবাকে ডেকে নিয়ে যায়, কিন্তু তখনই মুরগান এসে সারভানানকে নিয়ে যায় কথা বলার জন্য। সারভানান শিবাকে যেতে বলে মুরগানের সাথে চলে যায়। তখন সেখানে মুরগানের বন্ধু সারভানানকে জানায় সেদিন চেক পয়েন্টে স্বর্ণ নিয়ে যাওয়ার সময় আর্মিরা সুরিদের নিজে থেকেই ছেড়ে দিয়েছিল, তাই তাদের মনে হয় সুরি নিশ্চয়ই এখানে কোনো আন্ডার কভার মিশনে আছে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় আজ সকালে সুরক্ষিত বাড়িতে মুরগানের বন্ধুই জয়প্রকাশের সাথে দেখা করেছিল। তার মানে জয়প্রকাশ এখানে সুরিকে শুধু ব্যবহারই করছিল, আর আসল মিশনে ছিল মুরগানের সেই বন্ধু। মুরগানের বন্ধু সেলভা জানায় সুরি অথবা শিবা এদের মধ্যে যে কোনো একজন পুলিশের হয়ে কাজ করছে। সারভানান তখন জানায় শিবা হতে পারে না, কারণ সে তাকে অনেক বছর ধরে চেনে। মুরগান তখন জানায় একজনকে জিজ্ঞাসাবাদ করলেই তারা পেয়ে যাবে কে পুলিশের হয়ে কাজ করছে। মুরগান তখন সেলভাকে বলে সুরির খোঁজ নিতে, কারণ সুরি এখানে আসেনি। এদিকে সুরিকে দেখা যায় সে সমুদ্রের পাশে বসেছিল। তখন তার কাছে সেই হাসপাতালের মেয়েটা আসে। সে সেখানে মদ পান করে করে মেয়েটাকে জানায় সে আর শিবা ছোটবেলায় ওয়াদা করেছিল কখনো মদ খাবে না। তার মনে হয় না শিবাই কথা মনে রেখেছে, তাহলে সে কেন বসে থাকবে? তাই সেও মদ পান করছে। দৃশ্য এখান থেকেই কাট হয়, আর পরে শিবাকে দেখা যায় তাকে মদ দেয়া হলে সে তা খায় না। তখন মুরগান সেখানে তার বাবার হুইল চেয়ার নিয়ে আসে। সারভানান শিবাকে জিজ্ঞেস করে সেদিন চেক পয়েন্টে কি হয়েছিল। সে জানতে চায় পুলিশের হয়ে কে কাজ করছিল। তখন আবার সুরিদের দেখা যায় সেই মেয়েটা বলছিল হয়তো শিবা এখন বদলে গেছে, শিবাও তো এখন তার কাল হয়ে দাঁড়াতে পারে। সুরি তখন এর প্রতিবাদ করে জানায় শিবা তার ভাই, আর সে শিবাকে নিয়ে কিছুই জানে না। তবু মেয়েটা শিবাকে নিয়ে উল্টোপাল্টা বলছিল, কারণ ছোটবেলাতেই সে তার বাবাকে খুন করেছে। তখন সুরি মেয়েটাকে জানায় সেদিন রাতে আসলে শিবা তার বাবাকে খুন করেনি, খুন করেছিল সুরি নিজে। কিন্তু শিবা তাকে বাঁচাতে সবাইকে মিথ্যা বলেছিল সেদিন, আর সুরির অপরাধ সে তার ঘাড়ে নিয়ে নিয়েছিল, আর এরপরই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আর এই ঘটনার পর থেকেই সুরির মা সুরির সাথে তেমন একটা কথা বলে না। এদিকে শিবাদের দেখা যায় শিবা সারভানানের উত্তরে জানায় এখানে পুলিশের হয়ে সে নিজেই কাজ করছিল। সে ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করছিল, এজন্য পুলিশের সাথে হাত মিলিয়েছিল যেন পুলিশের বিনিময়ে তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এ কথা শুনে সবাই শিবাকে মেরে ফেলার কথা বলে, কিন্তু মুরগান তাদের থামিয়ে দেয় আর জানায় সে বলবে শিবার সাথে কি করা হবে। মুরগান বলে তারা শিবাকে মারতে চায়, কারণ পুলিশ জানলে তাদের সবাইকে ধরে নিয়ে যাবে, কিন্তু তারা এটা জানে না শিবা এই বিষয়ে আর কাকে কাকে বলেছে। শিবা তখন অস্থির হয়ে জানায় সেই কথার কাউকে বলেনি, সে ছাড়া আর কেউ এসব জানে না। কিন্তু মুরগান তার কথা না শুনে ট্রাইবের সবাইকে মেরে ফেলতে চায়। আসলে তার এরকমই একটা ধান্দা ছিল, না হলে সে কখনোই এই লোকেদের সাথে ভালো ব্যবহার করার মানুষ না। দেখা যায় সেখানে উপস্থিত সবাই তার কথায় তখন সম্মতি জানিয়ে চলে যায়। মুরগান এবার শিবার পিঠে ছুরি দিয়ে আঘাত করে, এরপর যায় বাকিদের মারতে। তখন সুরিকে দেখা যায় সে সেই মেয়ের কোলেই শুয়েছিল। হঠাৎ উঠেই সে শিবাদের কাছে যেতে চায়। মেয়েটা তখন তাকে থামানোর চেষ্টা করে। সে সুরিকে জানায় কাল চলে যাবে, এক রাতে আর কি হবে। কিন্তু সুরি যেন শিবার কাছে না গিয়ে থাকতেই পারছিল না, সে কোনো কিছুর আভাস পাচ্ছিল। এরপর শিবাদের এখানে দেখা যায় একজন ভাত বেড়ে দেওয়ার বাহানায় শিবার স্ত্রীর কাছে ছিল। মুরগানের অর্ডার পাওয়া মাত্রই সে ভাতের ভেতর থেকে ছুরি বের করে আর তা শিবার স্ত্রীর গলায় ঢুকিয়ে দেয়। এরপর একে একে ট্রাইবের সবার উপর আক্রমণ করা হয়। একের পর এক বাসিন্দাকে তারা ছুরিকাঘাত করছিল। ছোট সুরি বসে বসে এই সব কিছু দেখছিল। তার চোখের সামনে তারা তার মাকে খুন করেছে। এরপর ট্রাইবের কয়েকজন মিলে একটা দরজা ভেঙে ফেলে। সে সময় তাদের প্রধান শিবার ছেলেকে তার সাথে নিয়ে সেদিকেই আসছিল পালানোর জন্য। তারা সবাই ঘর থেকে বের হয়ে আসে, কিন্তু বাড়ির গেট বন্ধ করে সেখানে মুরগানের লোক দাঁড়িয়েছিল। সবাই এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। পেছন থেকে কুড়াল হাতে মুরগান তাদের দিকেই আসছিল। ছুরির আঘাতে এদিকে শিবা অজ্ঞান হয়ে যায়। তার হুঁশ ফিরলে সে উঠে আসে সেখান থেকে। সে বেরিয়ে আসলে মুরগান সহ আরো দুজন তার উপর আক্রমণ করে। তখনই শিবা দেখতে পায় ট্রাইবের প্রধানের সাথে তার ছেলেও ছিল, তাই সে তাদের সাথে লড়াই শুরু করে। শিবা তার এই শরীর নিয়ে সবার সাথে লড়াই করছিল। সুযোগ পেয়ে শিবা একটা জিপ নিয়ে বাড়ির গেটে ধাক্কা দেয়। আবারও ধাক্কা দেওয়ার সময় সবাই তার গাড়িতে আগুন লাগিয়ে দেয়। তবু সেই গাড়ি নিয়ে গেটে ধাক্কা দিয়ে তা ভেঙে ফেলে। গেট খোলা দেখে ট্রাইবের বাসিন্দারা তো দ্রুত পালাতে শুরু করে। মুরগান তখন বলতে থাকে কাউকে জীবিত ফিরতে দেয়া যাবে না, সবাইকে প্রাণে মেরে ফেলতে হবে। সারভানান তখন বলে এদেরকে যেতে দিতে, কারণ এদের কাজ সে সামলে নিবে। এজন্য মুরগান তার লোকেদের বলে তারা যেন এদেরকে যেতে দেয়, আর যাদেরকে তারা খুন করেছে তাদের লাশগুলো যেন দ্রুত সরিয়ে নেয়। শিবা তখনও সেই জিপেই পড়েছিল। এদিকে সেই মেয়েটা সুরিকে ঘুম থেকে ডেকে তোলে। সুরি তখন দেখতে পায় ট্রাইবের ওদিকে আগুন জ্বলছে।
তাই সে দ্রুত ঘাটে নৌকা না পেয়ে সাঁতরে তাদের এলাকায় গিয়ে পৌঁছায়। সুরি সেখানে পৌঁছেই দেখতে পায় একটা জায়গায় অনেকগুলো লাশ ছিল। সেখানে সুরি তার ভাবির লাশও খুঁজে পায়। সে তার ভাবিকে ভালোবেসে একটা শাড়ি দিয়েছিল। তাদের রীতি অনুযায়ী বিয়ের পর কনেকে তার শাশুড়ি শাড়ি দেয়, যেই রীতিটা সুরি পালন করেছিল, আর আজ সে সেই শাড়িটাই পরেছিল। সুরি তার ভাবির এই অবস্থা দেখে তার ভাবির লাশকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সে তো এসব কথাই ভাবছিল। তার অনেক খারাপ লাগতে থাকে। কিছুটা উপরেই সে শিবার ছেলে ছোট্ট সুরিকে বসে থাকতে দেখে, যে বসে বসে চুপচাপ এই সব কিছু দেখছিল। সুরি তখন কিছু দূরেই তার ভাই শিবার দেহ পড়ে থাকতে দেখে। সে তখন শিবার পাশে গিয়ে বসে বলতে থাকে সে বলেছিল তার সাথে ইন্ডিয়া চলে যেতে। শিবা তার কথা শোনেনি। এখন সুরি তার ছেলেকে কি জবাব দিবে? এসব বলে সুরি সেখানে বসেই কান্না করতে থাকে। সেই সময় এখানকার প্রধানকে দেখা যায়। সে তাদের দেবতার কাছে প্রশ্ন করছিল যে বারবার কেন তাদেরকেই ধ্বংস হতে হয়, তারা কি এসব থেকে মুক্তি পাবে না? সে তাদের রক্ষা তো দূরের কথা, তাদের ভবিষ্যৎ পর্যন্ত কেড়ে নিয়েছে। তখন সুরি এদিকেই আসছিল। এখানকার লোকজন তাকে বলছিল এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু সে কারো কথাই শুনছিল না। তখন এখানকার প্রধান তাদের দেবতাকে বলে সে বলেছিল এই ট্রাইবকে রক্ষা করতে একদিন একজন যোদ্ধা আসবে, কিন্তু কোথায়? এর আগেই তো তাদের এই ট্রাইব ধ্বংস হয়ে গেল। তখন সুরি গিয়ে দেখা যায় তাদের সেই পুরনো নৌকার দড়ি ধরে টানছিল, যেই নৌকা দিয়ে 70 বছর আগে এই ট্রাইবের লোকরা পালিয়েছিল। তখন এখানকার প্রধান এটা দেখে তার অতীতের কথা কল্পনা করতে থাকে। সে যখন ছোট ছিল তখন তাদের প্রধান নিজের মুকুট তাকে দিয়ে বলেছিল তাদেরকে রক্ষা করতে একজন যোদ্ধা আসবে। সে তখন তাকে প্রশ্ন করেছিল সে কিভাবে বুঝবে সেই যোদ্ধা এসেছে। তখন সে বলে যখন সবকিছু ধ্বংসের পথে থাকবে, সবাই যখন অবাক হয়ে তাকে দেখবে, সমুদ্রের বাতাস যখন উত্তাল হবে, তখন সেই যোদ্ধা তাদের মধ্যে আসবে। তার পিঠে একটা চিহ্ন থাকবে যা তাদের এই ট্রাইবের রাজাদের পিঠে থাকে। সেই হবে এই ট্রাইববাসীর মহারাজ। বর্তমানের প্রধান দেখতে পায় তার বলা সব কথা মিলে যাচ্ছে। এমনকি সে সুরির পিঠে সেই চিহ্নটাও দেখতে পায়, যেই চিহ্ন তাদের এখানের রাজাদের গায়ে ছিল। তিনি এটা দেখে বুঝতে পারেন অবশেষে তাদের রক্ষাকর্তা এসে গেছে, আর সে অন্য কেউ নয়, সুরি। তখন তিনি ট্রাইববাসীদের বলেন সুরিকে এভাবে না দেখে তার কাছে যেতে, কারণ সেই তাদের রাজা। এটা শুনে বাচ্চা থেকে শুরু করে সবাই সুরির দিকে ছুটতে থাকে। সবাই গিয়ে সেই নৌকায় ধাক্কা দিচ্ছিল। আজ এত বছর পর আবারও তাদের এই নৌকা সমুদ্রে নামে এই লোকেদের জীবন বাঁচাতে। এরপর এখানকার মহিলা ও শিশুদের নিয়ে নৌকা চলতে থাকে, আর সামর্থ্যবান পুরুষেরা আগেই সাঁতার কেটে অপর পাশে পৌঁছে যায়। সেখানে কর্মরত সবাইকে তারা একে একে মেরে ফেলছিল। তাদের নেতৃত্ব দিচ্ছিল সুরি। এখানে সুরিদের সাথে বাকিদের বন্দুক যুদ্ধ শুরু হয়। এখানে এক পর্যায়ে একটা লোক সুরির বুকের নিচে চাকু দিয়ে আঘাত করে, কিন্তু সুরি থেমে থাকে না। এবার সে সেই চাকু দিয়েই সবার উপর আক্রমণ করছিল। সে সবাইকে মারছিল। তখনই একজন তাকে থামিয়ে জানায় সেও সুরির মতো এই মিশনে এসেছে। সুরি যেন তাকে ছেড়ে দেয়। সুরি তখন কিচ্ছু না বলে লোকটার কাছে আসে আর তাকেও গুলি করে হত্যা করে। সেখানে মুরগান তার লোকদের নিয়েছিল। সুরি অন্যদিকে না তাকিয়ে মুরগানের কাছে চলে যায় তাকে শেষ করতে। সুরি এখানে মুরগানকে গুলি করে হত্যা করে না, সে তিল তিল করে মুরগানকে মারছিল, কারণ সে তার বড় ভাইকে খুন করেছে, যে কিনা তার কাছে বাবার মতো ছিল। এত জীবন সে শিবাকে খুঁজছিল। আজ সে শিবাকে পেয়েও গিয়েছিল, কিন্তু মুরগান শেষ সময়ে শিবা সহ তার স্ত্রী আর তার এখানকার লোকদেরকে খুন করেছে। সুরি এখানে তার আর শিবার ছোটবেলার কথাই ভাবছিল। এই সুযোগে মুরগান সুরিকে আঘাত করে বসে, কিন্তু তখন সুরি উঠে তাকে টেবিলের সাথে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। এরপর সেখানে থাকা একটা বন্দুক দিয়ে তাকে গুলি করে দেয়। তখন মুরগান তাকে জানায় সে জানতো এসবের সাথে সুরি জড়িত, এরপরও সে শিবাকে মেরেছে। এই কথা শুনে সুরি রেগে বন্দুক ফেলে তাকে মারতে থাকে। মুরগান মারা যাওয়ার পরও সুরি তাকে বারবার চাকু দিয়ে আঘাত করছিল। এরপর সে ওই ট্রাইবের গোষ্ঠীতে ফিরে এসে তার ভাই ভাবির সাথে কাটানো মুহূর্তের কথা ভাবছিল। তারপর দেখা যায় সুরি মুরগানের বাকি লোকদেরও খুন করে। তখন এই ট্রাইব প্রধান বলতে শুরু করে তারা 70 বছর আগে থেকেই সুরির খোঁজে লেগে গিয়েছিল। সেখান থেকে একজন ছোট মেয়ে তাকে খুঁজতে খুঁজতে তার গ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর সুরির পিঠে সেই চিহ্নটা আঁকা শেষ হওয়া মাত্র সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। আর শিবা এখানে পৌঁছানোর পর তার অপেক্ষায় অধীর আগ্রহে বসেছিল। অবশেষে সুরি তার ভাইকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছায়। সুরি এখানে আসার পর থেকে যা করেছে তাই রাজ্যকে রক্ষা করতেই করেছে। সে নিজের অজান্তেই এসব করেছে। এরপর সুরি এখানকার সবার রক্ষার দায়িত্ব নিজের কাঁধে নেয়। সে তাদেরকে নিয়ে আবারও তাদের সেই এলাকায় ফিরে যায়। এখানকার সবাই সুরিকে নিজেদের রক্ষাকর্তা হিসেবেই মেনে নেয়। সুরির জন্মই হয়েছিল এই গোষ্ঠীর রক্ষাকর্তা হিসেবে।
সে সূর্যের কিরণ হয়ে, রাজা হয়ে অথবা যোদ্ধা হয়ে এই ট্রাইববাসীর কাছে এসেছে। অন্যদিকে দেখা যায় জয়প্রকাশ সেই ডাক্তার মেয়ের সাথে কথা বলছিল। মেয়েটা জয়প্রকাশকে বলে তার ছুরিকে ব্যবহার করা ঠিক হয়নি। তখন জয়প্রকাশ মেয়েটাকে বলতে থাকে যে সে তো জানতো শিবা সেখানে মারা যাবে, তবু সে ছুরিকে এখানে আটকে রেখেছিল। ছুরি এটা জানতে পারলে তাকে খুন করে ফেলবে। এখানে আসলে সবাই রাক্ষস হয়ে যায়, আর ছুরি সে রাক্ষস হয়ে রাজা হয়ে গেছে। এরপর দেখা যায় ছুরিকে সবাই রাজা হিসেবে বরণ করে নেয়। সে তাদের সাথে তাদের পুরনো রীতিতে মুখোশও পরে। ছুরি তার ভাইকে রক্ষা করতে না পারলেও এই ট্রাইববাসীকে রক্ষা করেছে। ছুরির পুনর্জন্ম হয়েছে এই ট্রাইববাসীর রক্ষাকর্তা হিসেবে। সেই সময় ছুরির গ্রামে দেখা যায় এখন তার কনস্টেবলের চাকরির জায়গায় অন্য কেউ ছিল, কারণ ছুরি তো এখন এখানেরই রক্ষাকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে। কিন্তু এর মধ্যেই দেখা যায় মুরগানের এক ভাই ছিল যে বিদেশে থাকতো। সেও বাবা আর ভাইয়ের মৃত্যুর খবর শুনে এলাকায় ফিরে আসে, যে ছিল মুরগানের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আর এর শেষটা দেখে খুব ভালো করেই বোঝা যায় যে সেকেন্ড পার্টও আসতে চলেছে। আর সেখানেই দেখা যাবে ছুরি এবার ওই মুরগানের ভাইয়ের হাত থেকে পুরো ট্রাইববাসীকে কি করে রক্ষা করে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।